হাজার হাজার কোটি টাকার বালুর ব্যবসা নিয়ন্ত্রণে সিন্ডিকেট, বেপরোয়া বালু খেকোরা, জড়িত প্রশাসন সহ প্রভাবশালীরা। খোদ রাজধানীতেই অনিরাপদ নারীর বাস যাত্রা, রাতের অভিজ্ঞতা বেশি ভয়ঙ্কর, কাগজে কলমে সীমাবদ্ধ মহিলা বাস সার্ভিস। টাঙ্গাইলে করোনা চিকিৎসা নিয়ে শঙ্কা, কিট সংকটে শনাক্ত হচ্ছে না নতুন রোগী, দীর্ঘদিন ধরে বন্ধ আইসিইউ ইউনিট। এবং 14 দিনের মধ্যে ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা ঠিক করবেন ট্রাম্প। ক্ষমতা হারানোর শঙ্কা থেকে ইরানের নেতানিয়াহুর হামলা। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি ইসরাত মুক্তি আর এদিকে মশিউর অনেক। সিন্ডিকেটের কাছে নিয়ন্ত্রিত হচ্ছে হাজার হাজার কোটি টাকার বালুর ব্যবসা। প্রশাসন, পুলিশ থেকে শুরু করে রাজনৈতিক প্রভাবশালীরাই নিয়ন্ত্রণ করছে এই বালু মহলের সিন্ডিকেট। আর তাই বালুকে হোয়াইট গোল্ড নামেই ডাকেন তারা। আর এই ব্যবসা টিকিয়ে রাখতে হত্যাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করতেও একদমই দ্বিধা করছে না বালু খেকোরা। বালুর অপরাধ জগতের বিস্তারিত দেখুন সহকর্মী সানি মৃধার প্রতিবেদনে। একটার দুইটার খেলা না, এটা কোটি কোটি টাকার খেলা। আপনারা মারে লইব, আমারে মারে লইব, তোকারা দ্বিধা করতে না। শেষ। দুচোখ যেদিকে শুধু বালু আর বালু। এটি ঢাকার অদূরে শীতলক্ষ্যা পাড়ের দৃশ্য, যেখানে চলছে অবৈধ বালুর রমরমা ব্যবসা। শুধু শীতলক্ষ্যা পাড়েই নয়, ফসলের জমি দখল করে হাউজিংয়ের নামে কিংবা নদী থেকে বালু ড্রেজিংয়ের অবৈধ বাণিজ্যের দেখা মেলে ঢাকার চারপাশে। ঢাকার তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ছাড়াও পদ্মা বা মেঘনা নদীর পাড়ও এখন বালু গেটে পরিণত। আইন না মেনে বালু জমা করে বিক্রি যেন স্বাভাবিক ঘটনা। আর এসবের নিয়ন্ত্রণ ক্ষমতাসীন ব্যবসায়ীদের হাতে, যাদের কাছে আইনের প্রয়োগ যেন নিছক একটি শব্দ মাত্র। এই ভালো নদীতে কাইটাই না, এনে ভোট আছে ওদিকে নিয়ে ফেলায় না, এটা তো পুলিশের পয়সা পয়সা যার যার প্লট হে হে পড়ছে, চেয়ারম্যানের টাকা দিব, চেয়ারম্যানে ভরে দিছি। জায়গা কার? তোমার মাথায় বসছে 3 লাখ টাকা 2 লাখ 80 হাজার করে দিবা। সরকারি জায়গা দখল করে বালুর বাণিজ্য পুরোপুরি অবৈধ সত্ত্বেও পুরোদমই চলছে জায়গা দখল করে এমন দুর্বৃত্তায়ন। বালু ড্রেজিংয়ের ফলে নষ্ট হচ্ছে গ্যাস, বিদ্যুৎ, পানি নিষ্কাশন লাইনের মতো প্রয়োজনীয় পরিষেবাও। তবে এসব নিয়ে অভিযোগ বা মুখ খুলতে নারাজ ভুক্তভোগীরা। রাতের অন্ধকারে বেকু দিয়ে কাজ করে, কোনো লোক আসে না, শুধু বেকুর ড্রাইভার থাকে আর বা বল গেটের লোক থাকে, আর কোনো লোক সামনে ফেস হয় না। সব জায়গায় যে পরিস্থিতি এখন, বললে ঝামেলা, এটা কিছু বললে ঝামেলা, এটা কিছু বললে ঝামেলা, এটা কিছু বললে ঝামেলা, বাড়ির মধ্যে হামলা করবো, এটা করবো, এটা করবো। আপনারা দেখছেন যে কিভাবে ড্রেজারের মাধ্যমে বালু দিয়ে জমি ভরাট করা হচ্ছে। এখানকার আশপাশে কয়েকশো একর জমিতেই দেখা মেলে একই চিত্র। তবে কিভাবে এত এত বালু উত্তোলন হচ্ছে, কতটা আইন মেনে উত্তোলন হচ্ছে, তার সঠিক কোনো জবাব আমরা এখানে এসে পাইনি। তবে এতটুকু বলা যায় যে এত এত বালু উত্তোলনের ফলে নদীর মৎস্য সম্পদ থেকে শুরু করে হুমকির মুখে পড়ছে নানা সম্পদ। একই সাথে বৃদ্ধি পাচ্ছে নদী ভাঙনও। আমরা জানতে চাই কিভাবে এর প্রতিরোধ করা সম্ভব, কারা এত এত বালু উত্তোলন করছে আর কতটা আইন মেনে উত্তোলন করা হচ্ছে। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010-এ বলা আছে পরিবেশ অক্ষুণ্ণ রেখে বালু তুলতে হবে। শুধু তাই না, সরকারি স্থাপনা, সড়ক, রেললাইন, সেতু, কালভার্টের 1 কিলোমিটারের মধ্যে বালু ড্রেজিংয়ে নিষেধাজ্ঞা আছে। তবে এসব আইন মানছেন না ইজারাদাররা। বাংলাদেশের লোক আপনি বোঝেন না, তো সবই হয়। আমি যদি 10 লাখ টাকা কামাই, তাহলে আমি যদি মনে করি যে আগে 6 লাখ টাকা সরাই দিই, 4 লাখ টাকা রাই, তো মানুষের অভাব পড়তো না। বছরে যখন বালি ভরাট হয়েছে তখন মেঘনা নদী থেকে শীতলক্ষ্যাতে উড়াইছে। আপনারা যারা বালুর যারা ব্যবসা করে, না ওনারা তো সবসময় আসে না, ওই হয়তো বা মাঝে মধ্যে আসলে দেখলো পকেটের কি অবস্থা, বালু ফেলানো রাখবে কিনা।
প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন হচ্ছে বিক্রির জন্য। এ নিয়ে এখন টিভির সাথে কথা হয় একজন বালু উত্তোলকের সাথে। তার দেওয়া তথ্যে স্পষ্ট হয় এই নিয়ম বহির্ভূত বালু তোলার বিষয়টি, যার সাথে জড়িত প্রশাসনের কর্তা ব্যক্তিসহ রাজনৈতিক প্রভাবশালীরাও। এদিকে আইনম্যান এটা মানে না, অনেক ক্ষমতা পাইছেন আপনি, ক্ষমতার বল দেয় কাটতেছে। কোটি কোটি টাকার খেলা, 1 টাকা 2 টাকার খেলা না, এটা কোটি কোটি টাকার খেলা। আপনারা মারে লইব, আমারে মারে লইব, তো দ্বিধা করতে না। কত পরিমাণে বালু জমা হয় বলতে এটা এই বালু মহল নিয়ে আমাদের কাছে অসংখ্য অভিযোগ জানিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের ভুক্তভোগীরা। শুধু রাজধানী নয়, এর বাইরেও সৌন্দর্যের অপরূপ ভূমি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার সহ বিভাগের 8 জেলায় 89টি বালুমহল থাকলেও ইজারাযোগ্য রয়েছে 54টি। তার মধ্যে পরিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে স্থায়ী 2টি সহ মামলা জটিলতায় ইজারা বন্ধ রয়েছে 34টি বালুমহল। কিন্তু কাগজে কলমে বন্ধ থাকলেও থেমে নেই বালু উত্তোলন। পরিবেশ প্রতিবেশ ধ্বংস করে নিয়মিত এসব স্থান থেকে অবৈধ উপায়ে চলছে বালু উত্তোলন। সানিম মৃধা, এখন, ঢাকা। বালু মহলের সব অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত দেখতে চোখ রাখুন আজ রাত 10টায় এখন টেলিভিশনে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বর্তমান সময়ে এসেও নারীর জন্য বাস যাত্রা অনিরাপদ ও অনিশ্চিত। দিনে কিছুটা স্বস্তি থাকলেও রাতে হয়রানি ও ভয়ঙ্কর অভিজ্ঞতার ঝুঁকি বাড়ে। এই পরিস্থিতি মোকাবেলায় মহিলা বাস সার্ভিস চালু করা হলেও তা অপ্রতুল কার্যকর নয়। অনেক নারী এই সার্ভিসের সময়সূচি ও অস্তিত্ব সম্পর্কেই জানেন না। অন্যদিকে সাধারণ বাসে অনেক সময় সংরক্ষিত আসন দখল করে নেয় পুরুষ যাত্রীরা। পরিবহন ব্যবস্থার নারী বান্ধব সংস্কার সংক্রান্ত বিস্তারিত জেনে নেব তাসফিহা উখরোজের প্রতিবেদনে। যখন আমি কথা বলতে গিয়েছি তখন আশেপাশের মানুষজন হচ্ছে আমাকে ওইভাবে হেল্প করেনি, আমার হয়ে কথা বলেনি। একটি ভয়াল দিনের স্মৃতি এখনো আটকে ওঠেন সেই দিনের কথা মনে করে। কি হয়েছিল? আমাকে একদিন এক লোক হচ্ছে ব্যাড টাচ করেছে। যখন আমি প্রথমবার আমি ভেবে নিয়েছিলাম যে হচ্ছে এটা মনে হয় ভুল করে হচ্ছে, বাট দ্বিতীয়বার আমি বুঝতে পারি যে না, এটা ইন্টেনশনালি করছে। এমন অভিজ্ঞতা স্কুল পড়ুয়া থেকে কর্মজীবী নারী সবার জীবনে কম বেশি হয়েছে। দিনের বেলায় কিছুটা স্বস্তি থাকলেও রাতে পাবলিক বাসে সেই অনিশ্চয়তা বেড়ে যায় কয়েক গুণ। প্রতিনিয়ত নারী নির্যাতন ও হয়রানির ঘটনায় সেই ভয় যেন আরও জেঁকে বসেছে মনোজগতে। এমন হাজারো অনিশ্চয়তা ও অস্বস্তিকর অভিজ্ঞতা এড়াতে 1998 সালে এবং পরে 2015 সালে পরীক্ষামূলকভাবে মহিলা বাস সার্ভিস চালু করে বিআরটিসি। 2018 সালে বেসরকারিভাবে দোলনচাপা বাস সার্ভিস চালু করা হয় নারীদের জন্য, যা বন্ধ হয়ে যায় 2022 সালে। কাগজে কলমে এখন রাজধানীতে বিআরটিসির মাত্র 6টি রুটে 6টি বাস চলে নারীদের জন্য। বিআরটিসির ওয়েবসাইটের তথ্য বলছে, বাইতুল মোকাররম মসজিদের সামনে রবি থেকে বৃহস্পতি দুপুর 3টা 15 নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা মহিলা সার্ভিসের একটি বাস। যদিও ওয়েবসাইটে দেওয়া সময় অনুযায়ী প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করেও তা খুঁজে পাওয়া যায়নি। আলাদা বাস চালু থাকলেও অনেক নারী তা জানেন না। সময়সূচির অনিশ্চয়তা ও বাসের সংখ্যা কম হওয়ায় এ সার্ভিস কার্যকরভাবে পৌঁছায়নি সবার কাছে, এমন অভিযোগ তাদের। সাইডে দেওয়া যায় এখান থেকে 3টা 15 ছাড়ে নারায়ণগঞ্জ যায়, এটা কি আসে নাকি 3টা? জি, আমাদের এটা মতিঝিল থেকে শুরু করে পল্টন হইয়া প্রতিদিন 3টা 15 ছাড়ে। অন্যদিকে পাবলিক বাসে নারীদের জন্য সংরক্ষিত আসনে প্রায় বসে থাকতে দেখা যায় পুরুষদের, যা অস্বস্তির কারণ নারী যাত্রীদের। মহিলা সিটে যখন পুরুষরা বসে তখন আপনারা আসলে কি বলেন? আমরা বলি উঠে যান, ঠিক আছে, যদি এরা উঠে যায় তো যায়, আমরা দুই একদিন বয়ে যায়। অনেক সময় টাচের একটা ব্যাপার আছে যেটা মহিলাদের জন্য অনেক সংবেদনশীল, তো এখানে অনেক প্রবলেম হয়। তো আমরা চাই যে ফিমেলদের জন্য যদি এভাবে আলাদাভাবে বসার ব্যবস্থা করা হয়। এদিকে বিআরটি এর এই কর্মকর্তা জানান, আলাদা মহিলা বাস সার্ভিসের অনিয়ম নিয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। এছাড়াও আলাদা বাস সার্ভিস থেকে মূলধারার গণপরিবহনকেই নারী বান্ধব করে তুলতে বেশি আগ্রহী কর্তৃপক্ষ। আমার যেটা ধারণা, এটা তো শৃঙ্খলার কোনো কারণ নাই, বরং উত্তরোত্তর বৃদ্ধি পাওয়াই উচিত।
কারণ গণপরিবহনের অবস্থা তো খুব একটা ভালো না। বিশেষজ্ঞরা বলছেন লোকাল বাসে সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত আলো, নারী চালক ও হেল্পার এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে বাসে নিরাপদ যাত্রা নিশ্চিত করা যেতে পারে। ডেডিকেটেড স্টপেজ, প্রচারণা বাড়ানো, সময়সূচি মেনে চলার মাধ্যমে চালু রাখা যেতে পারে মহিলা বাস সার্ভিসও। পরিবহনের ব্যবস্থাপনা রয়েছে, এটাকে নারী বান্ধব করার জন্য প্রথমেই হচ্ছে যে আমাদের বাসগুলোকে নির্দিষ্ট স্টপেজে থামতে হবে এবং বাসের টাইম টেবিলটা যদি ঠিক থাকে সেই জন্য হচ্ছে যে অ্যাপ ভিত্তিক করা যেতে পারে, যাতে একজন বুঝতে পারে আমার বাসটা কখন আসবে। রাজধানীতে নারীদের জন্য যে বিশেষ বাস সার্ভিস চালু রয়েছে তা আরও সক্রিয় করে তুলতে প্রচারণার প্রয়োজন রয়েছে বলে মনে করেন নগরের নারীরা। যাত্রাপথে নারীরা যে সকল হয়রানির শিকার হচ্ছেন তা কমিয়ে আনতে এই ধরনের বাস সার্ভিস ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তারা। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন শুধু আলাদা বাস সার্ভিস নয়, বরং পরিবহন ব্যবস্থাকে নারী বান্ধব করে গড়ে তোলা গেলে নিশ্চিত হবে নারীদের নিরাপদ যাত্রা। তাজফিহা উখরজ, এখন, ঢাকা। টাঙ্গাইলে করোনা ভাইরাস চিকিৎসা নিয়ে শঙ্কায় রয়েছে প্রায় 42 লাখ মানুষ। পরীক্ষা না হওয়ায় শনাক্ত সম্ভব হচ্ছে না নতুন রোগীর। আর দীর্ঘদিন ধরে বন্ধ আইসিইউ ইউনিট আর কিট সংকটে বিপাকে চিকিৎসা ব্যবস্থা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এইভাবে যদি চলতে থাকে তাহলে আবারও ভয়াবহ রূপ নিতে পারে করোনা। কাউসার আহমদের প্রতিবেদনে বিস্তারিত। দেশে ফের করোনা সংক্রমণ বাড়লেও টাঙ্গাইলে করোনা পরীক্ষার জন্য নেই প্রয়োজনীয় কিট। ফলে জ্বর, ঠান্ডা বা শ্বাসকষ্ট নিয়ে আসা রোগীরা পাচ্ছেন না প্রয়োজনীয় সেবা। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে 2021 সালে চালু হওয়া 10 বেডের আইসিইউ ইউনিট জনবল সংকটে বন্ধ 3 বছর ধরে। অব্যবহৃত অবস্থায় পড়ে আছে চিকিৎসা সরঞ্জাম। টাঙ্গাইল মেডিকেল এবং জেনারেল হাসপাতালের সহযোগিতায় পুনরায় আইসিইউ ইউনিটটি চালুর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে দুটি হাসপাতালের মধ্যবর্তী যে ট্রমা সেন্টারে আইসিইউ ইউনিট চালু করা হবে সেটিরও বেহাল অবস্থা। এতে চিকিৎসা সেবা নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ। আইসিইউ বন্ধ, কিন্তু এটা আমি চাই যে আইসিইউটা চালু করুক। করোনায় কেউ আক্রান্ত হয়ে গেলে আমরা জানতেই পারবো না কিটের অভাবে, যেহেতু কিট নাই। চিকিৎসার কোনো ব্যবস্থাপনা নাই, আলাদা বেড বা আলাদা কক্ষ নাই, প্লাস আইসিইউ সেন্টারগুলো নাই। এই করোনা যেন আগের মতো মহামারী আকার ধারণ করতে না পারে, এই জন্য পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা। করোনা পরীক্ষার কিট না থাকায় রোগী শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানান এই কর্মকর্তা। ট্রমা সেন্টারে একটা আইসোলেশন ইউনিট আছে, সেটাকে আমরা ব্যবহার করব যদি সেরকম প্রয়োজন হয়, এবং একটা আইসিইউ আছে, এটা এখনও হ্যান্ডওভার হবে সেই ইয়েতে আছে। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে প্রায় 19,000 কিটের চাহিদার পাশাপাশি উপজেলা পর্যায়ে 5টি করে করোনা বেড প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে। অপরদিকে আইসিইউ চালুর ব্যবস্থা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 19,550টা কিট চেয়েছি। আমাদের সারা বাংলাদেশের যেসব রিকোয়ারমেন্ট আছে সেটা সিএমএইচডি যেখান থেকে সাপ্লাই হয় তাদের বরাবর প্রেরণ করেছে। যদি ওরকম সিচুয়েশন হয় তাহলে আইসিইউ ওয়ার্ডগুলি করোনার জন্য ডেডিকেটেড করা হবে। 2021 সালের আগস্ট পর্যন্ত টাঙ্গাইলে 16,000-এর বেশি মানুষ করোনা আক্রান্ত হয়। এর মধ্যে মারা যায় প্রায় 250। কাউসার আহমেদ, এখন, টাঙ্গাইল। মাত্র 2 জন মেডিকেল অফিসার দিয়ে চলছে সীমান্তবর্তী হিলি হাকিমপুরের 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ স্বাস্থ্য কমপ্লেক্সটিতে থাকার কথা 24 জন চিকিৎসক। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। সোহেল রানার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। দিনাজপুর জেলা শহর থেকে 80 কিলোমিটার দক্ষিণে হওয়ায় আশপাশের উপজেলা সহ প্রায় 2.5 লাখ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র ভরসা হিলি স্থলবন্দর এলাকার হাকিমপুর উপজেলা 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি। কিন্তু রোগীদের সেবা দেওয়ার কথা থাকলেও চিকিৎসক সংকটে হাসপাতালটি যেন নিজেই ভুগছে অসুখে। বেশ কিছুদিন ধরেই হাসপাতালটিতে নেই কোনো বিশেষজ্ঞ কিংবা গাইনি চিকিৎসক। 12 জন মেডিকেল অফিসার ও সার্জন এবং 12 জন কনসালটেন্ট সহ মোট 24 জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছে মাত্র 2 জন মেডিকেল অফিসার। এছাড়াও হাসপাতালে এক্স-রে ও আলট্রাসোনোগ্রাম যন্ত্র থাকলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। উন্নত মানের অপারেশন থিয়েটার থাকলেও নেই কোনো কার্যক্রম। আমি ডাক্তারকে দেখালাম,
ডাক্তার আমাকে দেখে এই প্যারাসিটামল ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট আর সর্দির ট্যাবলেট দিল। আমার মুখে রক্ত আসতেছে, আমি যে চিকিৎসা করাতে সেই চিকিৎসা আমি পেলাম না। গাইনি ডাক্তার থাকলে গাইনি ডাক্তারকে বলা যাবে, সব মহিলা ডাক্তারকে, তাহলে আমাদের সমস্যার সমাধান হবে না। এখানে যে পরিমাণ আমরা চিকিৎসা পাওয়ার কথা সেখানে আমরা পাচ্ছি না। যে রোগের যে চিকিৎসক বা বিশেষজ্ঞ বা সার্জন সেগুলো আমরা পাই না। অনেক গরিব লোক আছে যারা করতে পারে না, বাহিরে অনেক টাকা লাগে, এই জন্য এখানে যদি সেই ব্যবস্থাটা থাকে তাহলে গরিব দুঃখী মানুষের জন্য একটু ভালো হয়। চিকিৎসক সংকট থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের, চাপ বেড়েছে চিকিৎসকদের উপরও। তাদের মতে চিকিৎসক সংকট কেটে গেলে সেবার মান আরও বাড়বে। সবকিছু চলমান আছে, কিন্তু প্রয়োজনীয় সংখ্যক ডক্টর থাকলে রোগীদের জন্য উপকার হতো। আমরা ডক্টররা চিকিৎসক সংকটের কারণে মানসিক এবং শারীরিকভাবে অনেক কষ্টের ভিতরে আছি। 2জন মেডিকেল অফিসার দিয়ে আমাদের ইমার্জেন্সি আউটডোর ইনডোর চালানো খুবই কষ্টকর। আমরা এটা চালাতে আমরা হিমশিম খাচ্ছি। গত ফেব্রুয়ারি মাসেও আমরা চাহিদা পাঠিয়েছি এবং ইভেন গত এপ্রিল মাসেও আমরা চাহিদা পাঠিয়েছি আমাদের ডাক্তার সংকটের কথা বলে। এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন 400 থেকে 500 রোগী। এছাড়াও গড়ে ভর্তি থাকেন 40 থেকে 50 জন। তাই অতি দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসক নিয়োগ দিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার, এমনটাই প্রত্যাশা সীমান্তবর্তী লাখো মানুষের। এখন হিলি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র কিভাবে সম্পৃক্ত হবে? আগামী 2 সপ্তাহের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এই তথ্য নিশ্চিত করেছেন। সাংবাদিকদের তিনি আরও বলেছেন, নিকট ভবিষ্যতে ইরানের সঙ্গে পরমাণু আলোচনা হবে কিনা তার উপরই নির্ভর করছে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র কিভাবে সম্পৃক্ত হবে। হোয়াইট হাউসের নিয়মিত এই ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি জানান, মার্কিন প্রেসিডেন্ট এখনও আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানের বিষয়ে আগ্রহী, কিন্তু ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে এই বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন ট্রাম্প। পাশাপাশি তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধ করতে হবে এমন শর্ত জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানে হামলা না চালালেও ক্ষমতাচ্যুত হওয়ার আশঙ্কা ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। বিশ্লেষণধর্মী প্রতিবেদন আল জাজিরা বলছে, ইরান ইসরায়েল সংঘাতের জেরে দেশের রাজনৈতিক ঐক্য ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন তিনি। ধামা চাপা দিয়েছেন গাজা যুদ্ধে বর্তমান প্রশাসনের ব্যর্থতাও। জাতিগত চেতনা উস্কে দিয়ে থামিয়েছেন সরকার বিরোধী বিক্ষোভও। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মূলত যুদ্ধবাজ নেতা হিসেবে আলোচিত সমালোচিত হলেও কূটনীতির জটিল খেলায় হেভিওয়েট নেতাদের টেক্কা দিতে পারেন এই রাষ্ট্রপ্রধান। একদিকে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের ওপর থেকে নজর সরাচ্ছেন বিশ্বের, ধামাচাপা দিচ্ছেন জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে তার প্রশাসনের ব্যর্থতাও। অন্যদিকে ইসরায়েলে নেতানিয়াহুর পতনের দাবিতে যে সরকার বিরোধী আন্দোলন চলমান সংঘাতে বাধা পড়েছে তাও। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ জিইয়ে রাখা ছাড়া আর কোনো পলায়ন সূত্র নেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর হাতে। নিজ দেশে দুর্নীতির মামলা আর আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা থাকায় সেফ এক্সিটও খোলা নেই নেতানিয়াহুর সামনে। চলতি মাসে 7 দিনেরও কম সময়ের ব্যবধানে 2বার অনাস্থা ভোটের কারণে অনিশ্চিত এক ভবিষ্যতের মুখোমুখি হয়েছিলেন নেতানিয়াহু। সবশেষ ভোটাভুটি হয় ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলা শুরুর ঠিক আগের দিন বৃহস্পতিবার। 11 ঘন্টা আলোচনার পর নেতানিয়াহু অতি ডানপন্থী নেতাদের সঙ্গে চুক্তি করতে রাজি না হলে সেদিনই ভেঙে যেত ইসরায়েলি পার্লামেন্ট, ডাকা হতো নির্বাচন। কিন্তু তার পরদিনই ইরান ইসরায়েল পাল্টাপাল্টি সংঘাতের জেরে আবারও রাজনৈতিক ঐক্য ফিরেছে দেশটিতে। সবশেষ গেল সোমবার দেশটিতে বসবাসরত ফিলিস্তিনি নাগরিকদের নেতৃত্বাধীন দলগুলো আবারও নেতানিয়াহুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলে তা আমলে নেয়নি কোনো পক্ষই। আল জাজিরার বিশ্লেষণ বলছে, ইসরায়েলে আচমকাই পাল্টে গেছে মূলধারার রাজনীতি। জনসমর্থন থাকলেও যুদ্ধের কারণে নেতানিয়াহুকে বাগে আনতে পারেননি বিরোধীরা। উল্টো 2 দশক ধরে ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধানোর যে তীব্র বাসনা প্রকাশ করে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী, সেই যুদ্ধ দিয়েই সরকার বিরোধীদের দমাতে শুরু করেছেন নেতানিয়াহু। অথচ গেল সপ্তাহেই এই পরিস্থিতি ছিল পুরো উল্টো। গাজায় বিরতিহীন অভিযান ও আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে সমালোচনার পাশাপাশি নানা দিক থেকে চাপের মধ্যে ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ও তার জোটের নেতারা। গাজায় নিয়োজিত সেনা সদস্য, এমনকি ইসরায়েলি সাধারণ মানুষ, সবার মধ্যেই ভর করেছিল অজানা এক অনিশ্চয়তা।
অথচ ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়ে সেই অনিশ্চয়তাকে আত্মবিশ্বাস বানিয়ে ছেড়েছেন নেতানিয়াহু। সোমবার দেশটির স্থানীয় গণমাধ্যম চ্যানেল 14-এর একটি জরিপে প্রচার করা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাতে জড়ানোর পর অপ্রতিরোধ্য সমর্থন আদায় করে নিয়েছেন নেতানিয়াহু। এমনকি পত্রিকার বিশেষ সম্পাদকীয় ও সংবাদ প্রচারেও নেতানিয়াহুর প্রতি সমর্থন আদায় মরিয়া দেশটির প্রথম সারির গণমাধ্যমগুলো। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সাপ্তাহিক ছুটির দিনে নারায়ণগঞ্জের বাজারে কমেছে সবজির সরবরাহ, আর এতে কিছুটা বেড়েছে দাম। আর অন্যদিকে সরবরাহ বাড়ায় কুষ্টিয়ায় কমেছে সবজির দাম। বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জের দিগুবাবুর বাজার থেকে যুক্ত হচ্ছেন ইমরান আলী সজীব ও কুষ্টিয়ার পৌর সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। তবে প্রথমেই চলে যেতে চাই সজীবের কাছে। সজীব, কোন কোন সবজির দাম বেড়েছে একটু জানতে চাই আপনার মাধ্যমে। জি ধন্যবাদ। সপ্তাহে ঈদের ছুটির পরে, দীর্ঘ ছুটির পরে কিন্তু নারায়ণগঞ্জের সবজি বাজার আবার জমে উঠেছে। তো সপ্তাহের আজকে যে ছুটির দিন, এই ছুটির দিনে আজকে সকালে ক্রেতা সমাগম কিছু কম থাকলেও সময় গড়ার সাথে সাথে কিন্তু বাড়ছে ক্রেতা সমাগম। তো গত কয়েকদিনের যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে নারায়ণগঞ্জে বেশ কিছু সবজির দাম কিন্তু বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তো সেই দামের মধ্যে যেই সবজির দামটি সবচেয়ে বেশি বেড়েছে, উস্তাতে প্রতি কেজি 10 থেকে 20 টাকা বেড়ে আজকের বাজারে পাইকারি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। এছাড়া কাঁচামরিচের দাম 20 টাকা বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 40 টাকা। এছাড়া বেড়েছে 10 টাকা করে প্রতি কেজি কাঁকরোল 50 টাকায় বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়াও 5 টাকা বেড়ে আজকে প্রতি কেজি বিক্রি হচ্ছে 15 টাকা। এছাড়া শসাও 6 টাকা করে বেড়ে আজকে 36 টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে। এই যে দামের যে বাড়তি যে বিষয়টা, এটি কিন্তু খুচরা বাজারে গিয়েও একটি প্রভাব ফেলবে। প্রতি কেজিতে দেখা গেছে খুচরা বাজারে আরও 10 থেকে 15 টাকা বেশি বিক্রি হবে। তো স্বাভাবিকও রয়েছে কিছু কিছু সবজির দাম, সেটি একটু জানাতে চাই। আজকের বাজারে পটল আগের দামই বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, কাঁকরোল বিক্রি হচ্ছে 44 টাকা কেজি, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 36 থেকে 40 টাকা পাইকারি কেজিতে। এছাড়া লাউ বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজিতে। পাশাপাশি আমি আর একটু জানাতে চাই যে পেঁয়াজের দাম স্বাভাবিকই রয়েছে। আগে যে দাম ছিল সেই দামেই কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা করে কেজি, এবং রসুন বিক্রি হচ্ছে 100 থেকে 190 টাকা করে কেজি। তবে আদার দাম কিছুটা বেড়েছে, 5 থেকে 10 টাকা করে বেড়ে আজকে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা করে বিক্রি হচ্ছে। তো নারায়ণগঞ্জ থেকে এই ছিল সবজির দরদামের সর্বশেষ পরিস্থিতি। এবার কুষ্টিয়ার দিকে তাকাতে চাই। নারায়ণগঞ্জে যেমন সবজির সরবরাহ কম থাকার কারণে দাম ছিল বাড়তি, কিন্তু কুষ্টিয়ার দিকে সেটা কিছুটা ভিন্ন। পলাশ, আপনার মাধ্যমে জানতে চাই যে বাজারে সবজির সরবরাহ পরিস্থিতি কতটা ভালো এবং দরদাম কেমন দেখতে পাচ্ছেন? সবচেয়ে কম দামে কোন সবজিগুলো বেশি বিক্রি হচ্ছে? আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার যে সবজির বাজারে। এখানে সব ধরনের সবজির যে বাজার সেটি কিন্তু একেবারেই নিম্নমুখী রয়েছে, এবং আজকেও আমি সকাল থেকে ঘুরেছি যে এই বাজারে কিন্তু সব ধরনের সবজির দাম কমেছে। এতে আজকে আমি দেখেছি এই বাজারে আলু বিক্রি হচ্ছে 20 টাকা, এছাড়া করল্লা বিক্রি হচ্ছে 30 টাকা, ঢেঁড়স 20 টাকা, এছাড়াও যে শশা সেটিও বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, এবং কাঁচামরিচ সেটি বিক্রি হচ্ছে এই বাজারে আজকে 50 থেকে 50 টাকা, এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 50, এবং যে রসুন সেটি 120 টাকা। এছাড়া সব ধরনের সবজির দাম আসলে বেড়েছে। ঈদের পরবর্তী যে বাজার, সেই বাজারে কিন্তু সব ধরনের সবজির দাম এই বাজারে আমি দেখেছি যে সব ধরনের সবজির দাম কমেছে। মূল ব্যাপার যে ব্যবসায়ীরা বলছেন যে বাজারে সরবরাহ থাকার কারণেই দাম যে কমার বিষয়টি, এবং যে ক্রেতারা কিন্তু এতে স্বস্তি নিয়েই কিন্তু বাজার করছেন। আমি একটু বলে রাখি যে এই বাজারে কিন্তু জেলার বিভিন্ন এলাকা থেকে যারা সবজি ব্যবসায়ী রয়েছেন তারা এখানে সবজি বিক্রয় করতে আসেন, এবং তারা এখানে এবং ক্রেতারা এখানে প্রতিদিনই কিন্তু যে ক্রেতারা সেটি আসলে সবজি কিনতেই তারা ভিড় করছেন। আর একটু আসলে বলে রাখি যে কুষ্টিয়ায় কয়েকদিন ধরেই কিন্তু যে নিম্নচাপ যে চলছে, এতে কিন্তু যে সবজির বাজার যে দাম বৃদ্ধির যে বিষয়টি সেটি কিন্তু এরকম কিন্তু যে প্রভাব সেটি কিন্তু আসলে কুষ্টিয়ায় পড়েনি। এছাড়া ক্রেতারা বলছেন যে বরাবরের মতো যে বাজার যে মনিটরিং সেটি রাখতেই কিন্তু ক্রেতারা বলছেন যে মনিটরিং সেটি জোরদার করতেও তারা আসলে দাবি জানাচ্ছেন। আমার কাছে কুষ্টিয়া থেকে ছিল এই সর্বশেষ। অনেক
চাঁদপুরের বড় স্টেশন মাছ ঘাটে দেখা দিয়েছে ইলিশ সংকট। মৌসুমে একসময় প্রায় 1,000 কোটি টাকার মাছ বিক্রি হলেও সাম্প্রতিক বছরে আশঙ্কাজনক হারে কমেছে সরবরাহ। ক্রমাগত লোকসানে আড়তদার সহ বাজার ঘিরে গড়ে ওঠা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান, এতে ঐতিহ্যবাহী বাজারটি অস্তিত্ব সংকটে পড়েছে। প্রশাসন বলছে ইলিশের উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে সরকার, পাশাপাশি বৃদ্ধি করা হচ্ছে চাষের মাছের উৎপাদন। তালহা জুবাইরের প্রতিবেদন। চাঁদপুরের ইলিশের খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে বিদেশেও। ইলিশের পর্যাপ্ত সরবরাহ আর উন্নত যোগাযোগের কারণে ব্রিটিশ আমলেই ডাকাতিয়া নদীর তীরে গড়ে ওঠে বড় স্টেশন মাছঘাট, যেখান থেকে সারা দেশে পৌঁছে যায় রূপালী ইলিশ, যাতে সমৃদ্ধ হয়েছে স্থানীয় অর্থনীতি। কিন্তু বড় স্টেশন মাছঘাটের সেই বনেদি অবস্থা এখন আর নেই। যেখানে প্রতিদিন হাজার হাজার মন মাছ বিক্রি হতো, সেখানে এখন মাছের তীব্র সংকট। ক্রমাগত লোকসানে বেশিরভাগ আড়তদার প্রায় সর্বশান্ত। ভোর থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকা শত শত শ্রমিক হারিয়েছেন কর্মসংস্থান। আগে তো সময় আমরা ভাত খাওয়ানোর টাইমে হইতাম না, পানি খাওয়ানোর টাইমে হইতাম না। ভাসুঙ্গা এই সকাল ভোর 6টায় আইলে রাত 10টা পর্যন্ত আমরা কাম করছি। মাছ আসলেই তো আমরা গাড়ে 10 টাকা ইনকাম করতে পারবো, না আসলেও তার পারবো না, আর সংসারও চালাইতে পারবো না। বর্তমানে আমরা এক আড়তে কেউ 5 মন, কেউ 2 মন, কেউ 1 মন এরকম আসে, কিন্তু সবার আড়তে আসতেছে না। আড়তদার যারা আছি তারা প্রত্যেক বছর দাদন দেওয়া লাগে জেলেদেরকে। সেই দাদন দেওয়াতে আমরা আসলে প্রত্যেক বছরই লোকসান হচ্ছে। সেই লোকসানের কারণে আমাদের ব্যবসায়ীদের প্রত্যেকটা আড়তদারেরই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে মাছঘাটকে ঘিরে গড়ে ওঠা খাবারের হোটেল, চায়ের দোকান, প্যাকেজিং, বরফকল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসাতেও ভাটা পড়েছে। চলতি মৌসুমেও ইলিশের তেমন দেখা না পাওয়ায় কপালে চিন্তার ভাঁজ এসব ক্ষুদ্র ব্যবসায়ীর। ব্যবসা দিন দিন আরো খারাপ হচ্ছে আর কি। আগে যেমন চই ছিল মাছঘাটের মধ্যে, এখন তার চেয়ে আরো খারাপ। মাছ না থাকার কারণে আমাদের ব্যবসার অবস্থা মোটামুটি ডাউন একটু। মাছ যদি বেশি থাকে তাহলে আমাদের ব্যবসাটাও মোটামুটি ভালো থাকে। মূলত 2022 সাল থেকে ক্রমাগত কমেছে ইলিশের সরবরাহ। একদিকে স্থানীয় পদ্মা মেঘনায় চলছে মাছের আকাল, অন্যদিকে উপকূলীয় এলাকায় নতুন নতুন আড়ত তৈরি হওয়ায় কমেছে সামুদ্রিক ও দক্ষিণাঞ্চলের মাছের সরবরাহ। মাছ সংকটে কয়েক বছরের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে 3 গুণেরও বেশি। আগে 1 কেজি ওজনের ইলিশ 900 থেকে 1000 টাকায় পাওয়া গেলেও এখন তা কিনতে গুনতে হচ্ছে 2800 থেকে 3000 টাকা। নদীতে মাছের উৎপাদন বাড়াতে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান মৎস্যজীবীদের। কয়েক হাজার লোকের কিন্তু কর্মসংস্থান আমাদের এই ল্যান্ডিং স্টেশন, এই যে মৎস্যবোধন কেন্দ্রের মাধ্যমে হয়েছে, সেই লোকগুলো কিন্তু বেকার হয়ে যাবে। তো আসলে এভাবেই যদি চলতে থাকে তাহলে আমাদের চাঁদপুরের টোটাল লোকাল ইকোনমিও কিন্তু মুখ থুবড়ে পড়বে। তবে জেলা প্রশাসক বলছেন ইলিশের সরবরাহ কমলেও চাষের মাছের উৎপাদন বেড়েছে। এছাড়া ইলিশের উৎপাদন বাড়াতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। গত কয়েক বছরের তুলনায় ইলিশের উৎপাদন হতে সাম্প্রতিক সময় একটু কমেছে, কিন্তু অন্যান্য মাছের উৎপাদন বেড়েছে এবং এরা বেকার হবে না, ওদের কর্মহারা হবে না। আর আমরা চেষ্টা করছি যে এই বিষয়টা সরকারের আমরা জানিয়েছি যে আমাদের ইলিশের উৎপাদন কমে গিয়েছে। কেন কমে গিয়েছে, এই জন্য সরকার আরো কি উদ্যোগ নিতে পারে এই ব্যাপারে আমরা সরকারকে জানিয়েছি। ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরের স্থানীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বড় স্টেশন মাছঘাট। আবারও ইলিশে পরিপূর্ণ হয়ে ঐতিহ্যবাহী এই মাছঘাটে কর্মচাঞ্চল্য ফিরবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় মৎস্যজীবী ও সাধারণ মানুষের। তালহা জুবাইর, এখন চাঁদপুর। ঢাকা থেকে খুলনা ও বেনাপোল রুটের যাত্রীদের সুবিধায় নির্মাণ করা হয় যশোরের জামদিয়া পদ্মবিল ও রূপদিয়া জংশন। ঢাকা খুলনা রুটের জাহানাবাদ এক্সপ্রেস কিংবা ঢাকা বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেস, এই ট্রেন দুটির একটিও থামে না নির্ধারিত কোনো জংশনগুলোতে। আর এতে করে নিয়মিতই বিপাকে পড়ছেন যাত্রীরা। দ্রুত স্টেশনগুলোতে ট্রেনের যাত্রাবিরতির দাবি করছেন তারা। এনামুল হকের ক্যামেরায় রিপন হোসেনের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণ করে সরকার। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রকল্পে যশোরের বাঘারপাড়াতে 2টি স্টেশন ও রূপদিয়া স্টেশনটি পুনর্নির্মাণ করা হয়। এই স্টেশন দিয়েই পদ্মা সেতু হয়ে ঢাকা বেনাপোল রুটে রূপসী বাংলা এক্সপ্রেস ও ঢাকা খুলনা রুটে জাহানাবাদ এক্সপ্রেস যাতায়াত করে। কিন্তু জামদিয়া পদ্মাবিলা ও রূপদিয়া জংশনে ট্রেন দুটির একটিও থামে না। তাই যাত্রী দুর্ভোগ কমাতে স্টেশনগুলোতে ট্রেনের যাত্রা বিরতির দাবি এলাকাবাসীর।
হাজার হাজার কোটি টাকা সরকার আসলে এখানে ব্যয় করলো, কিন্তু আমাদের যে মনের আশা, সেই মনের আশাটাই আসলে পূরণ হয়নি। বিশেষ করে ঢাকার ট্রেনগুলো এখন 2.5 ঘন্টায় ঢাকায় যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু যেতে পারছি না। এইখানে স্টেশন চালু না হওয়ার কারণে আমাদের সমস্ত স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। স্থানীয়রা জানান, ব্যবসা বাণিজ্য প্রসারের লক্ষ্যে সরকার স্টেশনগুলো তৈরি করলেও এগুলোতে থামে না ট্রেন, ফলে বিরূপ প্রভাব পড়ছে অঞ্চলটির অর্থনীতিতে। স্টেশন মাস্টার লোকবল নিয়োগ দিয়েছে, কিন্তু আমাদের এখানে কোনো স্টেশনই থামে না, কোনো কার্যক্রম পরিচালনা হয় না। যশোর থেকে যে পদ্মা সেতু হয়ে যে ট্রেনের সুবিধা হয়েছে, আমরা এই সুবিধার কিঞ্চিত পরিমাণও আমরা পাচ্ছি না। এ বিষয়ে স্টেশন মাস্টার জানান, আন্তনগর ট্রেনের নতুন স্টেশনে যাত্রা বিরতির সুযোগ নেই, কারণ এগুলো ইন্টারসিটি ট্রেন। পরবর্তীতে যখন লোকাল কমিউটার চালু হবে, তখন নতুন স্টেশনে ট্রেন থামবে বলেও জানানো হয়। কিছু গাড়ি আছে যে এখান থেকে মালামাল সংগ্রহ করে, যেমন বিভিন্ন ফসল, ফল, এইগুলা। তো ওই ট্রেনগুলা যখন চালু হবে, তখন আমরা আশা করি যে এখানে ট্রেনগুলা থামবে এবং মানুষের কাঙ্ক্ষিত যে আশা, সেটা নিশ্চিত হবে। রূপদিয়া বণিক সমিতির এবং এলাকার জনগণ এখানকার ট্রেন স্টপেজ দেওয়ার জন্য আমাদেরকে জানাইছে, আমরাও ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাইছি। যদিও জেলা কর্তৃপক্ষ বলছে, নতুন স্টেশনগুলোতে ট্রেনের যাত্রা বিরতির জন্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, এমনকি এ বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। মানববন্ধন সব বিভিন্ন যে প্রতিবাদ সভাগুলো হচ্ছে, সেই সভাগুলোর যে তথ্যগুলো আছে এবং জনগণের যে দাবিগুলো আছে, এই দাবিগুলো আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমরা অবহিত করছি। সরকার নিশ্চয়ই যেহেতু এই স্টেশনগুলো তৈরি করেছেন, তাহলে নিশ্চয়ই সেগুলোর ব্যবস্থা হয়তো আস্তে আস্তে তার ব্যবস্থা গ্রহণ করবেন। পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পে ব্যয় হয়েছে ৩৮,৬২৪ কোটি টাকা। ২০২৪ সালের ২৪শে ডিসেম্বর এ রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়। এখন যশোর। সেতুর অভাবে দীর্ঘদিন ধরেই দুর্ভোগে নরসিংদী সদরের আলোকবালি গ্রামে ৫০,০০০-এরও বেশি মানুষ। নৌকায় মেঘনা নদী পারাপারে একদিকে বাড়ছে যাতায়াতের সময়, অন্যদিকে অনেক সময় ঘটছে দুর্ঘটনা। এমন অবস্থায় যোগাযোগ ব্যবস্থা সহজ করতে নদীর ওপর সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। আর সেতু নির্মাণের শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির কর্মকর্তাদের। কাউসার আহমেদের ছবিতে রাকিবুল ইসলামের প্রতিবেদন। মেঘনা নদীর কুলখেসা জনপদ নরসিংদীর সদর উপজেলার আলোকবালি ইউনিয়ন। ২৪ বর্গ কিলোমিটারের এই ইউনিয়নের ৯ গ্রামে বসবাস প্রায় ৫০,০০০-এরও বেশি মানুষের। নদী ঘেরা এই চরাঞ্চল থেকে আশপাশের গ্রামে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। সদরের সাথে এই দুর্গম চরাঞ্চলের দূরত্ব ২০ কিলোমিটার। তবে সেতু না থাকায় আলোকবালি থেকে নৌকায় চড়ে সদরের শ্রীনগরে যেতে হয় স্থানীয়দের। এতে পণ্য পরিবহনে ভোগান্তিতে পড়তে হয় কৃষক ও জেলেদের। নদীর থেকে নৌকাত নিতে হয়, নৌকার থেকে নৌসন নিতে হয়, নৌসন থেকে লেবার দিয়ে আবার বাজার তুলতে হয়। ২০ টাকা বা ৫০ টাকা খরচ হয়, তো ওই জায়গার মধ্যে ২০০ টাকা খরচ হয়। এই জায়গার কৃষকরা মোটামুটি প্রচুর সবজি উৎপাদন করে, কিন্তু ওই সবজিগুলো ওরা যথাসময়ে নরসিংদীতে পৌঁছাইতে পারে নাই, আর না পৌঁছানোর কারণে ওরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে। এর জন্য এইদিকে আলোকবালি টু আপনার আলোকবালি থেকে যদি পঞ্চবটী পর্যন্ত একটা ব্রিজ হইতো, তাহলে কৃষকদের অনেক উন্নত সুবিধা হইতো। স্থানীয়রা জানান, এখানে ৩টি কমিউনিটি ক্লিনিক ও একটি স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও নিয়মিত চিকিৎসক থাকেন না। এজন্য জরুরি সেবা প্রত্যাশী রোগী নিয়ে মেঘনা নদী পাড়ি দিতে হয় তাদের। যাতায়াতে ২ থেকে ৩ ঘন্টা লাগায়, অনেক সময় হয় দুর্ঘটনাও। এছাড়া সেতুর অভাবে ভোগান্তি নিয়েই বিদ্যালয়ে আসতে হয় আলোকবালি ইউনিয়নের বাইরে থেকে আসা শিক্ষার্থী ও শিক্ষকদের। যখন দেখা যায় নদী উত্তাল থাকে, ঘূর্ণিঝড় থাকে, নৌকা চলাচল করে না, তখন আর আমরা নরসিংদী পর্যন্ত আইসা এয়ারপোর্ট আর অফিসে আসতে পারি। গর্ভবতী মারা যারা, তাদেরকে নিয়ে যেতে যেতে রাস্তায় অনেক সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয়। দাঁড়িয়ে আছি নরসিংদীর চরাঞ্চল আলোকবালিতে। আমার ঠিক পেছনে মেঘনার ওই পারে রয়েছে নরসিংদী সদরের সাথে সংযুক্ত শ্রীনগর পাকা সড়ক। ঠিক এই স্থানটি ধরে একটি সেতু হলে বদলে যাবে এই চরাঞ্চলের অর্থনীতি, বদলাবে জীবন ও জীবিকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, এরই মধ্যে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। শিগগিরই প্রকল্পের অধীনে একটি সেতু নির্মাণ করা হবে বলে আশ্বাস দেন এলজিইডির কর্মকর্তারা। আমাদের একটা প্রকল্প আছে, সেই প্রকল্পটার ভিতরে এটা সার্ভে হয়ে গেছে এবং হাইড্রোমরফোলজিক্যাল স্টাডিও হয়ে গেছে। ইনশাল্লাহ এই প্রকল্পটা যদি আলোর মুখ দেখে, ইনশাল্লাহ আমাদের এই ব্রিজটা বাস্তবায়ন হবে খুব শীঘ্রই। এখানে সেতু নির্মাণ করলে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বিকশিত হবে এই ইউনিয়নের জীবিকার চিত্র। তাই দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের।
রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। নানা খাতে যারা অভিজ্ঞ প্রবাসীরা আছেন তারা অবদান রাখতে পারেন দেশের জাতীয় উন্নয়নে। তবে অবসর গ্রহণের পরে বিদেশে স্থায়ী হওয়া বাংলাদেশিদের জন্য সেই সুযোগ এখন পর্যন্ত নেই। আর সরকারিভাবে ডাটাবেস তৈরির মাধ্যমে তাদের জাতীয় উন্নয়নে যুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী জনগোষ্ঠীরা। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। বিশ্বের বিভিন্ন দেশে নানা খাতে মেধাবী ও অভিজ্ঞ প্রবাসী বাংলাদেশিদের অনেকেই কয়েক দশক পার করেছেন সংশ্লিষ্ট পেশায়। অবসর গ্রহণের পর তাদের বেশিরভাগ বিদেশেই থেকে গেলেও নিজ নিজ খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে যুক্ত হতে চান দেশের উন্নয়ন কার্যক্রমে। প্রবীণ অভিজ্ঞ প্রবাসী বাংলাদেশিদের দেশে সংশ্লিষ্ট খাতে যুক্ত করতে সুযোগ সৃষ্টির পরামর্শ প্রবাসীদের। এখানে যারা রিটায়ার্ড করছে তারা তো খুব এক্সপিরিয়েন্স তাদের আছে বিভিন্ন সেক্টরে। বাংলাদেশে নিয়ে ওদেরকে কাজে লাগালে আমার মনে হয় বাংলাদেশ খুব উপকৃত হবে। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পরিকল্পনায় নানা পর্যায়ে কাজের সুযোগ পেয়েছেন বিদেশে বেড়ে ওঠা অনেক প্রবাসী। বিদেশ ফেরত কর্মকর্তারা নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইতোমধ্যে প্রশংসিত হয়েছেন। এরই ধারাবাহিকতায় অবসরপ্রাপ্ত অভিজ্ঞ প্রবাসীদের আরো বড় পরিসরে জাতীয় জনবলে যুক্ত করার আহ্বান সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি প্রবাসীদের। ডিফারেন্ট পর্যায়ের যে অভিজ্ঞতা, এটা আমার মনে হয় যে আমরা যারা রিটায়ার করে গেছি, আমাদের সঙ্গে আরো অন্য বিভিন্ন ফিল্ডে যারা আছেন, অয়েল বা গ্যাস ফিল্ডে যারা আছেন, তাদেরকে যদি কাজে লাগানো যায় এই সেক্টরগুলো আমাদের দেশে প্রচুর উন্নয়ন হবে বলে আমরা আশা করি। প্রবাসীরা বলছেন সরকারি উদ্যোগে ডাটাবেস তৈরি করে দেশের উন্নয়নে তাদের কাজে লাগানো সম্ভব। কেন্দ্রীয়ভাবে এই উদ্যোগ নিয়ে দেশের বাইরে থাকা বাংলাদেশ মিশনগুলোকে এক্ষেত্রে কাজে লাগানোর পরামর্শ সংশ্লিষ্টদের। এনআরবি স্কিলটাকে কাজে লাগিয়ে আমাদের ফিউচার জেনারেশন তথা দেশটাকে আগানোর জন্য, প্রোগ্রেস করার জন্য, সেটা বৈজ্ঞান ভিত্তিক হোক, সেটা বিভিন্ন কিছুতে হয়ে থাকুক না কেন, আমার মনে হচ্ছে দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাদের একটা কম্প্রিহেনসিভ সেন্ট্রাল ইনিশিয়েটিভ, সেটা ঢাকা থেকে হলে ভালো হয়। আমাদের কতগুলো মিশনকে সেটাতে সংযুক্ত করতে হবে। সেটা ইউরোপের, আমেরিকার মিশনগুলো হতে পারে, আমাদের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এই মিশনগুলোতেও আমাদের বেশ কিছু প্রফেশনালসরা আছেন। প্রবাসীরা বলছেন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিজ্ঞ প্রবাসীদের মেধা কাজে লাগানোর পরিবেশ তৈরি করা গেলে বাংলাদেশ দীর্ঘমেয়াদে লাভবান হবে। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরো একবার। সিন্ডিকেটের নিয়ন্ত্রণ হাজার হাজার কোটি টাকার বালুর ব্যবসা, বেপরোয়া বালু খেকোড়া, জড়িত প্রশাসন সহ প্রভাবশালীরা। খোদ রাজধানীতেই অনিরাপদ নারীর বাস যাত্রা, রাতের অভিজ্ঞতা বেশি ভয়ঙ্কর, কাগজে কলমে সীমাবদ্ধ মহিলা বাস সার্ভিস। টাঙ্গাইলে করোনা চিকিৎসা নিয়ে শঙ্কা, কিট সংকটে শনাক্ত হচ্ছে না নতুন রোগী, দীর্ঘদিন ধরে বন্ধ আইসিইউ ইউনিট। এবং 14 দিনের মধ্যে ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা ঠিক করবেন ট্রাম্প, ক্ষমতা হারানোর শঙ্কা থেকে ইরানে নেতানিয়াহুর হামলা। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.